পশ্চিমবঙ্গের বকেয়া ডিএর লড়াই দীর্ঘদিনের। এই মুহূর্তে সরকার পক্ষ এবং সরকারি কর্মচারী সংগঠনদের চূড়ান্ত লড়াই চলছে সুপ্রিম কোর্টে। তো এই মুহূর্তে এই মামলা কোন পজিশানে আছে, কোন পক্ষ কী হলফনামা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জমা দিয়েছে, পুরো এই ভিডিওতে আমরা একটু জানব। পশ্চিমবঙ্গের বকেয়া ডিএর সাথে 10% সুদ দিতে হবে সুপ্রিম কোর্টে, এমন হলফনামাও কিন্তু জমা দেওয়া হয়েছে কর্মচারী সংগঠনের পক্ষে। তো মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে চলছে দীর্ঘ লড়াই। এই মামলায় কর্মচারীরা দাবি করেছেন যে রাজ্য সরকারকে বকেয়া ডিএ এর পুরো অংশ মেটাতে হবে এবং সঙ্গে কমপক্ষে 10% সুদ দিতে হবে। এই বিষয়ে ইতিমধ্যেই কিন্তু হলফনামা জমা দিয়েছে মামলাকারী সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা রাজ্য সরকারকে কিন্তু সতর্ক করেছেন এবং বলে দিয়েছেন যে নিজেদের কর্মচারীদের আর্থিক অবস্থা বিবেচনা করুক রাজ্য সরকার। মামলাটি যেহেতু পঞ্চম বেতন কমিশনের সুপারিশের উপরে ভিত্তি করে, যা কেন্দ্রীয় সরকারের সাথে ডিএর সমতা নিশ্চিত করার কথা বলে পঞ্চম বেতন কমিশন অনুসারে। রাজ্য সরকার অবশ্য দাবি করেছে যে ডিএ দেওয়া রাজ্য সরকারের ইচ্ছের উপর নির্ভরশীল এবং আদালত কোনো নির্দেশ দিতে পারে না। এটা রাজ্য সরকারের বক্তব্য, ইতিমধ্যে আপনারা শুনেছেন। তো পঞ্চম যে কমিশন সেটা অনুসারে 2009 থেকে 2019 এরিয়ার্স প্রায় 11,000 কোটি টাকা কিন্তু বকেয়া রয়েছে ডিএ। তো কর্মচারীরা 10% সুদও চাইছেন, কিন্তু কোর্ট এখনও অর্ডার দেয়নি। 25% পে করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং রাজ্য তার এক্সটেনশন চেয়েছেন, তারা আরও সময় চেয়েছে 6 মাস, আপনারা জানেন। তো 10 লক্ষ কর্মচারী উপকৃত হতে পারে যদি ফাইনাল রায় তাদের পক্ষে যায়। তো ডিএ মামলার শুনানির যে সর্বশেষ আপডেট সেটা অনুসারে কি জানা যাচ্ছে না, শীর্ষ আদালত আপাতত 25% বকেয়া ডিএ পরিশোধ করার নির্দেশ দিয়েছিল, কিন্তু সরকারি কর্মীরা এতদিনের বকেয়ার জন্য যে সুদের দাবি করেছেন তার শুনানি বা সেই বিষয়ে এখনও কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আদালত জানায়নি বা সেই বিষয়ে কোনো রায় এখনও আসেনি। সরকারি কর্মচারীদের সংগঠনগুলো যারা আইনজীবীরা তারা রয়েছেন, সুপ্রিম কোর্টে যুক্তি দেখিয়েছেন। তারা বলেছেন যে বকেয়া ডিএর উপর 10% সুদ দেওয়া বাধ্যতামূলক। তারা উল্লেখ করেছেন যে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুসারে রাজ্যকে কেন্দ্রের যে হার তার সাথে মিলিয়েই দিতে হবে, ডিএ দিতে হবে। তারা কেরালার সরকারের যে উদাহরণ সেটা দিয়েও সেখানে বলেছেন যে কেরালার সরকার তারা এআইসিপিআই না মানলেও ডিএ প্রদান কিন্তু করছেন এবং তাহলে এআইসিপিআই না মানলেও ডিএ দেওয়া কিন্তু সম্ভব এবং বাধ্যতামূলক। কর্মচারীদের তরফে আইনজীবী করুণা নন্দী জোর দিয়ে বলেছেন যে এটি কর্মচারীদের অধিকার, কোনো অনুগ্রহ নয়। ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার তিনি বলেছেন যে পুরো বকেয়া মেটাতে হবে সুদসহ। এই দাবি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ডিএর অসমতার কারণে আরও জোরালো হয়েছে, যা কেন্দ্রের তুলনায় এই মুহূর্তে 37% কম রয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যুক্তি দিয়েছেন আদালতে যে রাজ্য নিজের তৈরি বিধি মানতে বাধ্য। তিনি বলেছেন যে কেন্দ্রীয় ডিএ হার গ্রহণ করা হয়েছিল কিন্তু কার্যকর হয়নি। কর্মচারীরা দাবি করছেন যে এটি তাদের আর্থিক ক্ষতির কারণ হয়েছে দীর্ঘদিন ধরে। সুপ্রিম কোর্টের শুনানিতে বিচারপতি সঞ্জয় করল এবং পিকে মিশ্রের বেঞ্চ এই যুক্তিগুলো শুনেছেন। তারা রাজ্যকে স্মরণ করিয়েছেন যে কর্মচারীদের জীবনযাত্রার মান বজায় রাখতে ডিএ কিন্তু অপরিহার্য। মামলায় উল্লেখ করা হয়েছে রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে, এটা কিন্তু আদালতের পর্যবেক্ষণ। তো রাজ্য সরকারের আইনজীবী তারাও বলেছেন যে ডিএ কখন এবং কতটা দেওয়া হবে তা তাদের সিদ্ধান্ত। তারা দাবি করেছেন যে এটি আদালতের নির্দেশের আওতায় পড়ে না, কারণ এটি রাজ্য সরকারের অনুমোদনের উপর নির্ভর করে। তো বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেছেন
রাজ্যকে নিজের কর্মচারীদের আর্থিক অবস্থা বিবেচনা করতে হবে। তিনি আরও যোগ করেছেন যে রাজ্য নিজেই সমস্যা তৈরি করে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। তো এই যে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণগুলো কিন্তু সবই কর্মচারীদের পক্ষেই রয়েছে। তার কারণ পরিষ্কার রাজ্যকে বলেছেন বিচারপতিরা যে রাজ্য নিজেরাই হচ্ছে এখানে একটা অসুবিধার সৃষ্টি করেছে এবং অসুবিধার সৃষ্টি করে নিজেরাই সুবিধা নিচ্ছে। তো সুপ্রিম কোর্ট আরও স্পষ্ট করেছে যে ডিএ দেওয়ার ক্ষেত্রে রাজ্যকে নিজেদের বিধি মানতেই হবে। এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের ডিএ কেস ওয়েস্ট বেঙ্গলের যে গুরুত্বপূর্ণ হয়েছে তার আর বলার অপেক্ষা রাখে না। এবার 2025-এর মে মাসে সুপ্রিম কোর্ট যে 25% বকেয়া ডিএ পে করার নির্দেশ দিয়েছিল 3 মাসের মধ্যে, তো এটি কিন্তু এখন দেওয়া হয়নি, যা প্রায় 10 লক্ষ কর্মচারীকে কিন্তু প্রভাবিত করেছে। কারণ তারা আশা করেছিলেন যে তাদের এই 3 মাসের মধ্যে তাদের ডিএটা অন্তত 25% বাকির দিয়ে দেবে রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকার এর বিরুদ্ধে আপিল করে আবার সুপ্রিম কোর্টে এবং 6 মাসের এক্সটেনশন চেয়েছে। তারা যুক্তি দিয়েছে যে এটি হচ্ছে আর্থিকভাবে অসম্ভব এবং ডিএ কোনো ফান্ডামেন্টাল রাইট নয়। এই যে ফান্ডামেন্টাল রাইট নিয়েও কিন্তু একটা কথা হচ্ছে যে ডিএ ফান্ডামেন্টাল রাইট নয়, এটা কিন্তু রাজ্য সরকার বারবার সুপ্রিম কোর্টে জানিয়েছে। আর সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন যে ডিএ লিগালি এনফোর্সেবল রাইট। এই নির্দেশ না মানলে রাজ্যকে আরও চাপের মুখে পড়তে হতে পারে বা পড়তে হবে, এমনটাও কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে। কর্মচারী সংগঠনগুলো বলছে যে রাজ্যের অবস্থান অযৌক্তিক এবং তারা প্রতিবাদ চালিয়ে যাবে। রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংঘি তিনি যুক্তি দিয়েছেন যে ডিএ ডিসক্রিশনারি ম্যাটার, কিন্তু কোর্ট বলেছে যে এটি কর্মচারীদের জীবনযাত্রার অধিকারের সঙ্গে যুক্ত। মামলায় এআইসিপিআইয়ের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে, যা ডিএ গণনার ভিত্তি। আমার চ্যানেলে কিন্তু পূর্ববর্তী ভিডিওতে দেওয়া রয়েছে এআইসিপিআই অনুসারে গণনা কিভাবে হয়েছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু ভিডিওতে দেওয়া আছে। তো এই অবস্থানগুলো বকেয়া ডিএ সুদের দাবিকে কিন্তু আরও জটিল করেছে। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে যে শুনানি বা চলছে যে শুনানিটা, তো ডিএ কি মৌলিক অধিকার কিনা অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট কিনা তা নির্ধারণ হবে। কর্মচারীরা দাবি করছেন যে এআইসিপিআই না মানলেও ডিএ দেওয়া বাধ্যতামূলক। রাজ্য বলছে যে তাদের রোপা 2009 অনুসারে ডিএ নির্ধারণ হয়। বিচারপতিরা বলেছেন যে ডিএ হচ্ছে মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বা মূল্যবৃদ্ধি মোকাবিলা করার জন্য এটি অপরিহার্য। এই মামলার ফলাফল অন্য রাজ্যের কর্মচারীদেরও প্রভাবিত করতে পারে। সুদের দাবি কিন্তু এখনও হয়নি। তো এই বিষয়ে এখনও কোনো কথা হয়নি সুপ্রিম কোর্টে, কিন্তু কর্মচারীরা জানিয়েছে যে তাদের 10% সুদ চাইছে, কিন্তু কোর্ট থেকে এখনও সেই বিষয়ে কোনো নির্দেশ আসেনি। পশ্চিমবঙ্গে যে ডিএ এখন 18% আর কেন্দ্রে কিন্তু 55%, পার্থক্য বেড়ে দাঁড়িয়েছে 37%, যা কর্মচারীদের অসন্তোষ বাড়িয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ না মানলে প্রতিবাদ বাড়তে পারে। রাজ্য সরকার এফিডেভিট দিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। কর্মচারী সংগঠনগুলো কিন্তু বলছে যে এটি তাদের আইনি অধিকার এবং অধিকারের লড়াই। ইতিমধ্যে যেভাবে শুনানি হয়েছে এবং পরবর্তী শুনানি জানেন আপনারা যে 26শে আগস্ট রাখা হয়েছে, তো আগস্টের মধ্যে শুনানির একটা ভালো দিক আশা করা যাচ্ছে। তো এখন আর একটি কথা মনে রাখতেই হবে আমাদের যে এই মামলার রায় দেশের অন্যান্য রাজ্যের জন্য দৃষ্টান্তমূলকও হবে, তাই মামলার রায়ও সেই রকমই হবে বলে আমাদের মনে হয়। তার কারণ এই বিষয়টা কিন্তু সারা ভারতবাসী এবং ভারতের বাইরের লোকজনও এখন এই বিষয় নিয়ে চর্চায় রয়েছে। তো সুতরাং এখানে রায়টা কিন্তু একটা সন্তোষজনক রায় হবে বলেই সবার ধারণা। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ এই রায়টা হতে চলেছে। তো যাই হোক, এখন আমরা সবাই তাকিয়ে রয়েছি 26শে আগস্টের দিকে। চূড়ান্ত রায়ের অপেক্ষায় সকলেই রয়েছে। তবে রাজ্য সরকার আদৌ এই বকেয়া মেটাবে কিনা সেই নিয়ে কিন্তু সন্দেহ আগে থেকে ছিল, এখনও রয়েছে। তার কারণ যত সময় না পুরো এই নোটিফিকেশান জারি করে ডিএ প্রদান না করছে, তত সময় আমরা কোনো রায় বা কোনো
বিচার কোনো কিছুই কিন্তু সেভাবে আর কেউ মানছে না বা করতে চাইছে না, বিশ্বাস করতে চাইছে না। তার কারণ একবার যেখানে 25% দিয়ে দেওয়ার কথা হয়েছে তারপরেও দেয়নি। তো এখন সন্দেহ কিন্তু রয়েছে সবার মনেই যে ডিএ সত্যি সত্যি পাওয়া যাবে কি যাবে না সেটা জানতে কিন্তু এখনও আমাদের অনেক সময় লেগে যাবে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।